তা আপনি শিক্ষাটা বলতে কি বোঝেন? Education is not the name of good job, degree and certificate, but education is the name of good character and behavior with others. শিক্ষা মানে সমাজের কুশিক্ষাকে দূর করা, সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা দিয়ে সেটাকে বেস্ট করতে হবে। তো তাদের সাথে আমাদের সেরকম ভাবেই মিশতে হবে, মানে সহানুভূতির সঙ্গে আমাদের মিশতে হবে, তাদের বুঝতে হবে। এমত অবস্থায় আপনি রেগে গেলে হবে না। তার কোনো মানসিক বিকাশের সমস্যা হচ্ছে নাকি তার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কখনো কখনো কেউ ক্লাসরুম থেকে বেরিয়ে সারা বিল্ডিংয়ে ঘুরে বেড়াতে থাকে। মানসিক বিকাশ এবং শিক্ষার বিকাশ ঘটানোর চেষ্টা করি। একজন আদর্শ শিক্ষকের কি গুণ থাকা দরকার আপনি কি মনে করেন? বিষয়বস্তুর প্রতি আপনার কিন্তু গভীর জ্ঞান থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুল আগে প্রচন্ড প্রায়োরিটি দিচ্ছে। যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হলে আমার ছেলে বা মেয়ে ফ্লুয়েন্টলি ইংলিশটা বলা শিখবে। মানে এখন বাচ্চা মানে হওয়ার পরেই প্রত্যেকের হাতে মোবাইল পেলেই বাচ্চারা শান্ত। যে মোবাইলের কোনো পজিটিভ দিক বাচ্চাদের হতে পারে না, সমস্তটাই নেগেটিভ। আমার মতেও মনে হয় বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ করা হোক অভিভাবকদের জন্য। নমস্কার, আমি সুমনা গোস্বামী। বিপিজিআর পডকাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আমার এই চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই যেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের যে ভিডিওটি আজকে ইউটিউব পেজে ছাড়া হবে অবশ্যই যেন একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্রত্যেককে বলবো, প্রত্যেক বন্ধুদের কাছে বলবো একটা করে যেন অবশ্যই ফলো করে দেবেন। তা 2026 সাল নতুন বছর পড়ে গেছে, তো আমরাও আমাদের জীবনটা নতুনভাবে আবার শুরু করেছি নতুন বছরটাকে নিয়ে। তো আপনারাও আশা করি নতুন বছরটা প্রচন্ড আনন্দে উপভোগ করে কাটাবেন সকলে মিলে একসাথে। আজকে আর বেশি কথা বাড়াবো না, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিক্ষিকা সোমা সাহা। তো তার সাথেই আপনাদেরকে আমি পরিচয় করে দেবো। নমস্কার, আমি শ্রীমতী সোমা সাহা। আমি পেশায় একজন শিক্ষিকা। আমি আসছি পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া থেকে। আচ্ছা দিদি, আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই আমি আপ্লুত। এটা আমার ফার্স্ট এরকম একটা অনুষ্ঠানে আসা, তো খুব ভালো লাগছে। আপনার আসতে এমনি কোনো রকম কোনো অসুবিধা হয়নি? না না না, খুব খুব মানে সাবলীলভাবে আমি এখানে আসতে পেরেছি। এখানে যারা আছেন যুক্ত, তো তারা আমাকে হেল্প করেছেন এখানে আসার জন্য। আর এখানে আমার পরিচিতরাও আছেন। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো শুনে। তা আপনার কাছে আমার মানে প্রথম যেটা জিজ্ঞাসা, আপনি যদি আপনার শিক্ষাগত জীবনটা নিয়ে আপনার নিজের ওইটা যদি একটু আপনি আমাদের সামনে একটু তুলে ধরেন, আমাদের বন্ধুদের সামনে। হ্যাঁ, আমি বিগত 12 বছর ধরে একটি স্কুলের সাথে যুক্ত আছি। বাচ্চাদের স্কুল, একদম নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত। তো প্রতিনিয়তই সেখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের, যেহেতু ছোটদের স্কুল। তো ছোটরা বিভিন্ন রকমের তাদের অ্যাক্টিভিটিগুলো করে থাকে। কখনো তারা স্কুলে এসে ভীষণ রকমভাবে কাঁদতে থাকে, মায়ের কাছে যাবো বলে বায়না করে। কখনো কখনো কেউ ক্লাসরুম থেকে বেরিয়ে সারা বিল্ডিংয়ে ঘুরে বেড়াতে থাকে। তো আমাদেরও তাদের পেছন পেছন ঘুরতে হয়। তো আমাদের স্কুলে 4 জন মাসিমণি আছেন, তারা ভীষণভাবে বাচ্চাদের সাথে সহযোগিতা করেন, তাদের দেখভাল করেন। আর আমরাও আমাদের যথাসাধ্য শিক্ষা এবং পরিশ্রম দিয়ে বাচ্চাদেরকে উপযুক্তভাবে তাদের মানসিক বিকাশ এবং শিক্ষার বিকাশ ঘটানোর চেষ্টা করি। এবং অভিভাবক বা আরো যারা আছেন তাদের কাছ থেকে আমরা এর জন্য খুব ভালো ফিডব্যাকও পাচ্ছি। খুব ভালো লাগছে এরকম একটা কাজের সাথে এবং শিক্ষা জগতের সাথে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনি তো ধরুন যেহেতু শিক্ষা জগতের সাথে রয়েছেন, তা আপনি শিক্ষাটা বলতে কি বোঝেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন।
কথায় আছে না যে এডুকেশন ইজ নট দ্য নেম অফ গুড জব, ডিগ্রি অ্যান্ড সার্টিফিকেট, বাট এডুকেশন ইজ দ্য নেম অফ গুড ক্যারেক্টার অ্যান্ড বিহেভিয়ার উইথ আদার্স। শিক্ষা বলতে কোনো ভালো ডিগ্রি পাওয়া বা ভালো চাকরি পাওয়া বা ভালো সার্টিফিকেট অর্জন করা নয়। শিক্ষা মানে সমাজের কুশিক্ষাকে দূর করা, সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই গুণগুলো যার মধ্যে আছে, আমার মতে তারই প্রকৃত শিক্ষা আছে। একদম। আচ্ছা, আপনি আপনার স্কুলের সম্বন্ধে যদি দু এক কথা আমাদের সামনে একটু বলেন। হ্যাঁ, আমার স্কুল পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া অঞ্চলে। 2004 সালে এই স্কুলটি তৈরি হয়েছিল। তখন স্কুলের পরিকাঠামো ছিল একদমই অন্যরকম। দীর্ঘদিন 2004 সালের পর থেকে দীর্ঘদিনের চেষ্টায় আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, কর্মকর্তা, তারা সমাজের একটা উন্নয়নের জন্য, বাচ্চাদের একটা সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করার জন্য এই স্কুলটা তৈরি করেছিলেন। স্কুলটা তৈরি করার পর অনেকেরই অনেক উপকার হয়েছে, যেমন অনেক টিচারদের উপকার হয়েছে, তারা একটা পেশার সাথে যুক্ত হতে পেরেছেন। তারপর এলাকার অনেক ছেলে মেয়েরা একটা ভালো স্কুলের সাথে যুক্ত হতে পেরেছে। তো ভীষণ ভালো। আমার মনে হয় যে আমাদের এলাকায় আমাদের স্কুলটাই বেস্ট, কারণ আমাদের স্কুলের বর্তমান যে পরিকাঠামো এবং কর্তৃপক্ষরা এত ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। 2026 সাল পড়ে গেছে, তো ওনারা এখন আরও বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ডিজিটাল করার চেষ্টায় আছেন। এছাড়া আমাদের স্কুলে শুধু পড়াশোনা নয়, নানা রকম অ্যাক্টিভিটিসও আছে, যেমন প্রযুক্তি প্রজেক্ট, আমাদের ক্লাস আছে, একটা কম্পিউটার ক্লাস আছে। আমাদের বাচ্চাদের সুরক্ষার জন্য সব সময় প্রতিটা ফ্লোরে আমাদের সিসিটিভি আছে, এবং তার সঙ্গে বাচ্চাদের যাতে শারীরিকভাবে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড। বাচ্চাদের গরমে খুব কষ্ট হয়, সেই জন্য কর্মকর্তারা আমাদের বিদ্যালয়ে জেনারেটরের ব্যবস্থা করেছেন। তো এক কথায় শুধু আমাদের পারুলিয়া বলবো না, বিভিন্ন স্তর থেকে, মানে পারুলিয়া থেকে বহু দূর পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু আমাদের স্কুলে ভর্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের কাছে একটা ভীষণ গর্বের বিষয়। হ্যাঁ, আপনার একটা কথা আমার খুব ভালো লাগলো, যেটা আপনি এইমাত্র বললেন, মানে আমার স্কুল আমার কাছে মানে বেস্ট, আপনার পারুলিয়া স্কুল যেটা আপনি বলেন। বাট আমরাও কিন্তু ছোটবেলাতে এটাই ভাবতাম না। আমি যেমন নবদ্বীপ তারা সুন্দরী স্কুলে পড়তাম, তো আমিও মনে করতাম না আমার কাছে কিন্তু আমার স্কুল একদম বেস্ট। হ্যাঁ, এটা আমাদের একটা মানে কি বলবো, হ্যাঁ, মনে একটা আলাদা এটা জায়গায় করতে থাকে। হবে। আমরা মানে যেখানে, সেটা আমাদের পেশাই হোক বা সেটা আমাদের যে জায়গায় আমরা থাকি না কেন, সেটাকে আমাদের বেস্ট করতে হবে। একদম। আমাদের প্রচেষ্টা দিয়ে সেটাকে বেস্ট করতে হ্যাঁ, হবে। আপনাদের আরো যেহেতু ছোট ছোট ক্ষুদ্রে ক্ষুদ্রে বাচ্চাদের নিয়ে স্কুলটা, আপনাদের তো সেই চেষ্টাটা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আপনাদের তো ধরুন স্কুলে ধরুন 10টা বাচ্চা রয়েছে, 10টা বাচ্চা ধরুন 10 রকম, তাই তো? তাহলে আপনারা সেই 10টা বাচ্চাকে কিভাবে মেনটেন করছেন? হ্যাঁ, এটা ভীষণ ডিফিকাল্ট, কারণ স্কুলে সত্যি প্রত্যেকটা বাচ্চাই আলাদা, কাজেই তাদের মস্তিষ্কের বিকাশও আলাদা। তো তাদের সাথে আমাদের সেরকম ভাবে মিশতে হবে, মানে সহানুভূতি সঙ্গে আমাদের মিশতে হবে, তাদের বুঝতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে অযথা খুব চিৎকার চেঁচামেচি করে, বা অযথা আপনাকে ভুল প্রশ্ন বলে বিভ্রান্ত করে, একই প্রশ্ন বারবার করতে থাকে। এমত অবস্থায় আপনি রেগে গেলে হবে না, আপনাকে অত্যন্ত অনুভূতিপ্রবণ হয়ে তার সমস্ত কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, এবং তার যে সমস্যা, বাচ্চার যে সমস্যা, হয়তো সে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কেন করছে, তার কোনো মানসিক বিকাশের সমস্যা হচ্ছে নাকি তার পারিবারিক দিক থেকে কোনো সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। মোটের উপর আপনি টিচার, আপনাকে সহনশীল হতে হবে, এবং তার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে অভিভাবক যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় কি যে আমি যে ক্লাসে ক্লাস করছি সেই ক্লাসে 25টা বাচ্চা আছে, তার মধ্যে 24টা বাচ্চা খুব ভালো পড়াশোনা, আর একটা বাচ্চা কিছুই পারছে না, সে বুঝতে পারছে না, বা যাই হোক সে পেছনের বেঞ্চে গিয়ে বসে আছে। তো অ্যাজ এ টিচার আমার কি উচিত, যে ও পারছে না, থাক, পেছনেই বসে থাক, একটা স্টুডেন্ট তো, না পারলে কি হয়েছে? কখনো না। যেহেতু আমার 24টা স্টুডেন্ট খুব ভালো,
তো সেহেতু 24টা স্টুডেন্টের থেকেও আমার বেশি ধ্যান কিন্তু ওই একটা স্টুডেন্টের দিকে দিতে হবে। এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক। তো এইভাবেই আমরা করে থাকি বাচ্চাদের, দুষ্টু বাচ্চাদের পাশে বসিয়ে নিয়ে। আর প্রতিদিনের যে একঘেয়েমি পড়া, সিলেবাসের মধ্যে না থেকে একটু বেরিয়ে আসতে হবে। যে সিলেবাসের বাইরে গিয়ে ওদের সাথে একদিন গল্প করুন, ওরা কি ভালোবাসে, কি করতে পছন্দ করে। কেউ গান জানলে বলুন আজকে তোরা একটা গান করতো শুনি, বা ওদের ছোট ছোট ফেবল যেগুলো আছে নীতি গল্প, সেগুলো ওদেরকে শোনাতে পারেন। ওরা কিন্তু এতে খুব আনন্দিত হয়। একদিন ক্লাস অফ করা নয়, ক্লাসের ফাঁকে ফাঁকে যদি এগুলো করা হয় তাহলে এইভাবে বাচ্চাদেরকে মনে মানে আপনার শান্ত করা যায়। আচ্ছা, হ্যাঁ, তারপরেও আমরা দেখছি মানে গার্জেনরা, এখনকার ম্যাক্সিমাম গার্জেন ইংলিশ মিডিয়াম স্কুল যাকে প্রচন্ড প্রায়োরিটি দিচ্ছে। তাহলে মানে এটা আপনার কাছে একটু জানতে চাই, কেন মানে গার্জেনদের মনে এই জিনিসটা কেন আসে ইংলিশ মিডিয়াম স্কুল যাকে আমরা প্রায়োরিটি দেবো? হ্যাঁ, এখনকার দিনে বেশিরভাগ অভিভাবিকা বা অভিভাবক এদের দেখা যাচ্ছে যে ইনারা নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে ভীষণভাবে আগ্রহী। এর একটা নিশ্চয়ই দিক আছে, কারণ কি প্রত্যেকে মনে করেন যে ইংলিশ মিডিয়ামে ভর্তি হলে আমার ছেলে বা মেয়ে ফ্লুয়েন্টলি ইংলিশটা বলা শিখবে এবং পরবর্তীকালে চাকরির বাজারে তার একটা জায়গা পাকা হবে। তো এখনকার দিনে ইন্টারনেট বা প্রযুক্তির দিনে সবই তো ইংলিশে হচ্ছে, সেই জন্য ইংলিশ জানাটা খুবই দরকার। তবে বাংলা মাধ্যমে পড়াশোনা করেও কিন্তু আজকের দিনে অনেকেই প্রতিষ্ঠিত। ইংলিশ মিডিয়ামে পড়েও অনেক বাচ্চাদের দেখা যায় কি যে তারা ইংরেজি বলছে, হয়তো যখন টিচার রয়েছেন তখন ইংলিশটা বলছে টিচারের সামনে, কিন্তু যেই টিচার বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু সেই আবার বাকি বাংলাতেই ফিরে আসছে, বাংলাতেই কথা বলছে। তো ইংরেজির যেমন একটা, ইংরেজি তো অবশ্যই প্রয়োজন, এটা যেমন একটা সংযোগকারী ভাষা, এটা তো অবশ্যই দরকার, কিন্তু আমার মনে হয় যে ইংরেজি এবং বাংলা দুটোই সমানভাবে শিখতে হবে। যে শুধু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেই হবে আর বাংলা মিডিয়ামটাকে প্রাধান্য দেওয়া যাবে না, তা নয়। আচ্ছা, এখনকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন, এটা আপনারা হয়তো ফলো করবেন, কারণ যেহেতু আমাদের প্রত্যেকের ঘরেই সন্তান রয়েছে, মানে এখন বাচ্চা মানে হওয়ার পরেই প্রত্যেকের হাতে মোবাইল পেলেই বাচ্চারা শান্ত। তা আপনি যদি আমাকে এই মোবাইলের পজিটিভ নেগেটিভ দুটো দিক একটু তুলে ধরেন। আমার মতে বাচ্চাদের জন্য মোবাইলের কোনো পজিটিভ দিক নেই। আমার মতে, এটা একান্তই আমার মত, যে মোবাইলের কোনো পজিটিভ দিক বাচ্চাদের হতে পারে না, সমস্তটাই নেগেটিভ। কারণ কি আজকালকার দিনে আমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পাই, আমরা সঙ্গে সঙ্গে গুগল প্রেস করে সেটা জেনে নিচ্ছি। আগেকার দিনে কি হতো যে এটা আমি বুঝতে পারছি না, পরের দিন স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, জেনে নেব, অপেক্ষা করতাম। এখন কিন্তু আমরা ধৈর্য হারাচ্ছি, আমরা কিন্তু একদম যান্ত্রিক হয়ে যাচ্ছি, আর আমাদের বাচ্চারাও কিন্তু সাথে সাথে যান্ত্রিক হয়ে যাচ্ছে। অনেক মা বাবা কর্মব্যস্ত থাকছেন, তার ফলে কি হচ্ছে, বাচ্চারা সুযোগ পেলেই মোবাইল নিয়ে ঘরের কোণে বসে পড়ছে। এখনকার দিনে মোবাইল ব্যবহার করাটা ভীষণ লজ্জাজনক। মানে আমরা বড়রা তো বুঝতে পারছি যে আজকালকার মোবাইলে কি নেই, তো বাচ্চাদের এগুলো থেকে যতটা সম্ভব দূরে রাখাই ভালো। আর একটা ফ্যামিলিতে দেখুন 5 জন ফ্যামিলি মেম্বার আছে, 5 জনের হাতেই মোবাইল। তো সেই 5 জন মানুষ যখন 5টা ঘরে গিয়ে মোবাইল নিয়ে বসে পড়ছে, তাদের মধ্যে তো কোনো কমিউনিকেশন হচ্ছে না, যোগাযোগটা বন্ধ হয়ে যাচ্ছে, একে অপরের সঙ্গে যে আত্মিক বন্ধন সেটা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। আর বাচ্চারা তো এটা দেখেই শিখছে না। তো সম্প্রতি আমি সোনু সুদের একটা বিজ্ঞাপন দেখলাম, তিনি বলেছেন যে বিদেশের মতো আমাদের এই দেশেতেও, আমাদের ভারতবর্ষেও 16 বছরের নিচে বাচ্চাদের মোবাইল হাতে দেওয়া নিষিদ্ধ করা হোক। আমি ভীষণভাবে একমত এটার সাথে। আমার মতেও মনে হয় বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ করা হোক অভিভাবকদের জন্য। একদম, বা সুন্দর মতামত আপনার। আর এই ইভেন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, মানে বাচ্চারা কখন মোবাইলটাতে ধরুন হাতে টাইমটা মানে ওরা বেশি পাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেকের বাবা মা কাজকর্মে কর্মরত, জন্য কেউ বাইরে রয়েছে, কেউ বাচ্চাকে রেখে স্কুলে চলে যাচ্ছে, বা ধরুন কেউ কোনো ব্যাংকিং কাজে চলে যাচ্ছে।
তো সেই ক্ষেত্রে যে বাচ্চাগুলো একটা ফ্যামিলি বাবা মায়ের যে একটা গ্যাপ, এইটা মানে আপনার কি মনে হয় যে গ্যাপটা বাচ্চাদের একটা মনে যে একটা না বাবা নেই মাও নেই, ঠিক আছে মোবাইল নেই ঘাটি, মানে যেটা আপনার একটু আগে আপনার সাথে আমি আলোচনাটা করলাম, হ্যাঁ। তো এতে বাচ্চাদের মনে হয় কি একটা এফেক্ট পড়তে পারে? হ্যাঁ, এটা একটা ভাইটাল কোশ্চেন। এটাতে তো এফেক্ট পড়ছেই। দেখুন, আজকালকার দিনে কেউ বসে খায় না, সবাই চায় আমি ইন্ডিপেন্ডেন্ট হই। আর আজকালকার দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একার পক্ষে সংসার মেনটেন করাও কিন্তু পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে বাবা মা উভয়কেই একটা পেশায় যুক্ত থাকতে হচ্ছে। কিন্তু আমি বলবো, পেশায় যুক্ত থাকা মানে আমি আমার সন্তানকে একটা হ্যাপি লাইফ দেব, এর জন্যই তো আমাদের কর্মক্ষেত্রে নিযুক্ত হওয়া। তো যে যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন, বাড়ি ফেরার পর আমি বলবো বাচ্চাদের আপনারা একটু সময় দিন। হ্যাঁ, টায়ার্ড হয়ে যাচ্ছেন, হয়তো ভালো লাগছে না, ইচ্ছে করছে না, কিন্তু সন্তান তো আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে দেখতে হবে। আপনার সন্তানের ভালো মন্দ সবটাই আপনার উপর নির্ভর করছে। তো আপনি কর্মব্যস্ত জীবন থেকে ফিরে আসুন, আপনি তো কিচেনে যাচ্ছেন, কিচেনেই একটা চেয়ার দিয়ে তাকে বসিয়ে দিন না। সারাদিন সে কি করলো না করলো, সে কি খেলো, সে স্কুলে কি করলো, স্কুলের হোমওয়ার্ক করলো কিনা, বাড়িতে তাকে তার সাথে কার কার কি কথা হলো, নানা রকম বিষয় তার সাথে আপনি আলোচনা করুন। দেখবেন তার একটা মানসিক বিকাশ ঘটছে, একটা আত্মিক যোগাযোগ থাকছে আপনার সঙ্গে। কিন্তু আপনি কর্মব্যস্ত জীবন থেকে ফিরে আসছেন, টায়ার্ড হচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন, এতে তো বাচ্চার উপর এফেক্ট হবে। সে তো মায়ের স্পর্শটা পাচ্ছে না। বাচ্চাদের তো স্পর্শটা ভীষণ জরুরি না, মায়ের আদর স্নেহ ভালোবাসা এগুলো তো ভীষণ জরুরি। এতে কিন্তু আমরা দেখেছি যেহেতু বাবা মা ফুলফিল ভাবে বাচ্চাদেরকে তাদের টাইম দিতে পারে না, তো অনেক বাচ্চাদের কি হয় পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তখন কিন্তু তার বাবা মায়ের মনে একটা ধারণা আসে না আমার ছেলেটা কম মার্কস পেয়েছে বা আমার মেয়েটা কম মার্কস পেয়েছে। তো এইটাও আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা মনে হয় বাবা মায়ের মনেরও একটা ভুল ধারণা, নাকি? আপনি যদি একটুখানি এটাও তুলে ধরেন। হ্যাঁ, আমি যে স্কুলে আছি আমি এই বিষয়গুলো ভীষণভাবে লক্ষ্য করি যে আমার স্কুলেও অনেক অভিভাবক অভিভাবিকা আছেন, তারা বাচ্চাদের কেন তুমি ফুল মার্কস পেলে না, কেন তুমি এত কম নাম্বার পেলে। নার্সারি KG1 KG2 এর বাচ্চা কতটুকু, একদম ছোট্ট। তো তাদের উপর এই প্রেশার ক্রিয়েট করাগুলো আমার মনে হয় একদমই উচিত না। কারণ তাদের হচ্ছে এখন বিকশিত হওয়ার সময়, তাদের উপর এই প্রেশার লাইফ সবে শুরু হচ্ছে। হ্যাঁ, তারা ভয় পেয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি একটা ভীতি তৈরি হয়ে যাচ্ছে। তো কখনোই প্রেশার ক্রিয়েট করা উচিত না। নাম্বারটা শুধুমাত্র একটা নাম্বারটা কত পেলো কি পেলো এটা নয়, আপনাকে দেখতে হবে আপনার বাচ্চা কতটা শিখলো। এখন তো সবেমাত্র চারা গাছ, আপনি নিয়মিত জল সার দিন, একদিন সে বৃক্ষ হয়ে ফল ফুল ছায়া প্রদান করবে। এই ক্ষেত্রে আমার বিল গেটসের একটা খুব দামি কথা মনে পড়ছে, আমি শেয়ার না করে পাচ্ছি না। তো তিনি বলেছিলেন যে আমার বন্ধু প্রতিবার স্কুলে ফার্স্ট হয় আর আমি শেষের দিকে থাকি। এখন আমার বন্ধু মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ভীষণ ভালো লেগেছিল কথাটা। আচ্ছা, আমরা ধরুন দেখেছি ইংলিশ মিডিয়াম ধরুন যে স্কুলগুলো আছে, তো ওই স্কুলগুলোতে মানে ধরুন পড়াশোনার পাশাপাশি ওখানে গান শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে, ক্যারাটে শেখানো হচ্ছে, ক্রিকেট শেখানো হচ্ছে, মানে একটা প্রচলন চল রয়েছে। বাট এই যে আমাদের বেঙ্গলি মিডিয়ামগুলো, বেঙ্গলি যে সরকারি স্কুলগুলো রয়েছে, তো এইগুলোতে সেভাবে কি এই প্রতিষ্ঠানগুলো কি মানে এখনো কি চালু করা হয়েছে, আছে এখনো? হ্যাঁ, চালু করা হয়েছে। তার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের পারুলিয়া শিশু ভারতী একাডেমি। আমাদের স্কুলে সম্প্রতি সমস্ত রকম ব্যবস্থাই করা হয়েছে। আমাদের প্রজেক্টর মেশিনে বাচ্চাদের ইউনিভার্স থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যানিমেল প্ল্যানেট থেকে শুরু করে সমস্ত কিছু দেখানো হয় প্রজেক্টর মেশিনে। আমাদের কম্পিউটার রুম রয়েছে, তারপর রয়েছে আমাদের ডান্সের ক্লাস, যেখানে মানে সারা সপ্তাহের একঘেয়েমি দূর করবার জন্য সপ্তাহে একটা দিন রাখা হয় ওদের ডান্সের জন্য। বাচ্চারা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, মানে পড়াশোনা শেষ করে কখন ওরা নাচের ক্লাসে যাবে। তো আমার মনে হয় শুধু আমাদের স্কুল নয়, এখন অনেক স্কুলে এগুলো চালু হয়েছে। একজন আদর্শ শিক্ষকের কি গুণ থাকা দরকার আপনি কি মনে করেন? একজন আদর্শ শিক্ষক হতে গেলে তাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে।
তাকে সহানুভূতিশীল হতে হবে। বাচ্চারা কি বলছে সেটা মন দিয়ে শুনতে হবে। অযথা বাচ্চাদের উপর রাগ করে চিৎকার চেঁচামেচি করলে হবে না, তাদের অত্যন্ত ধৈর্য সহকারে বোঝাতে হবে। কারণ ক্লাসের সব বাচ্চা তো সমান নয়, বিভিন্ন দুষ্টু বাচ্চাও থাকে, আবার খুব শান্ত বাচ্চাও থাকে। তো এই পেশেন্স রাখাটা কিন্তু খুব দরকার। আর বিষয়বস্তুর প্রতি আপনার কিন্তু গভীর জ্ঞান থাকতে হবে। আপনি যে বিষয়টা পড়াবেন সেই বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে, না হলে আপনি শেখাবেন কি করে। একদম। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে, ধরুন একজন বেঙ্গলি মিডিয়ামের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা, আপনি কি মনে করেন একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়ানোর জন্য তিনি কি সক্ষম হতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ ভাষা হচ্ছে চিন্তা প্রকাশের একটা বিষয়। ভাষার যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু জ্ঞান প্রকাশ করা যাবে না। তো একজন বেঙ্গলি মিডিয়ামের শিক্ষক বা শিক্ষিকা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী অবশ্যই পড়াতে পারবেন। কেন কি কেন পারবেন? কারণ তাকে অনুশীলন করতে হবে, তাকে জানতে হবে, তাকে আরো অনেক কিছু শিখতে হবে। কারণ আমি যদি নতুন কিছু না শিখি তাহলে তো আমি অন্যকে শেখাতে পারবো না, তাই না? অবশ্যই। আগেকার দিনে কি হতো, যখন আমরা পড়াশোনা করেছি তখনকার দিনে কিন্তু ইংরেজি ভাষাটা নিয়ে এতটা চর্চা ছিল না। আমরা কিন্তু অন্যদেরটা দেখে শুনে যেটুকু যা হোক শিখেছি। আমিও একজন বাংলা মিডিয়ামের ছাত্রী, হিস্ট্রিতে অনার্স আর পলিটিক্যাল সায়েন্সে এমএ ভর্তি হয়েছিলাম, কিন্তু কন্টিনিউ সেটাকে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য করা সম্ভব হয়নি। তো যাই হোক, আমি কিন্তু এখন যে স্কুলে পড়াই ইংলিশই পড়াই। তো আমি দেখেছি যে পড়ানোটা সম্পূর্ণ নিজের কাছে, আমাকে শিখতে হবে। যেমন আমি প্রতিদিন বাচ্চাদের কি করি, বাচ্চাদের পড়ার শেষে রেফারেন্স কিছু পড়াই। ওদের ছোট ছোট শর্ট স্টোরি, ইংলিশের অন্যান্য বই আমি নিয়ে যাই বাড়ি থেকে, সেগুলো অ্যারেঞ্জ করে। টিউশনিও করেন? হ্যাঁ, আমি টিউশনও করি, আমার কোচিং আছে। আমার প্রায় অনেক স্টুডেন্টই আমার কাছে বহু দূর থেকে। আপনি কোন সাবজেক্টের উপরে আমি মেইনলি ইংলিশটাই আমার স্কুলে পড়াই, আর বাড়িতে কোচিংও আমি ইংলিশটার উপরেই দিয়ে থাকি। আর আপনি পড়াশোনা করেছেন বেঙ্গলি মিডিয়ামে। তো আমার শিখতে ভীষণ ভালো লাগে। প্রতিনিয়ত আমার মনে হয় নতুন একদম নিজেকে শেখাতে না পারলে অন্যকে শেখানো যাবে না। তো অবশ্যই। আচ্ছা, আপনি যদি আপনার যে স্কুল, আপনি যে স্কুল এখন কর্মরত, যদি আপনি আপনার নিজের স্কুল সম্বন্ধে একটুখানি আমাদের কাছে কিছু বলেন। হ্যাঁ, আমাদের স্কুল, আমার স্কুল নয়, আমাদের সকলের স্কুল। তো এটি পারুলিয়ার বুকে একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি বলবো। দীর্ঘদিনের চেষ্টায় আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা যারা আছি তারা তো আছি, আমাদের ম্যানেজমেন্ট প্রতিনিয়ত আমাদের বাচ্চাদের জন্য তারা খেয়াল রাখছেন। আমাদের যিনি প্রধান শিক্ষিকা আছেন সুমিতা চক্রবর্তী মহাশয়া, তিনি ভীষণভাবে কেয়ারিং। তিনি আছেন বলে স্কুলটা এখনো পর্যন্ত একটা জায়গায় আছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তিনি যথেষ্ট ব্যক্তিত্ববান একজন টিচার। তো তার ছত্রছায়ায় আমরা যে সমস্ত টিচাররা আছি, আমরাও প্রতিনিয়ত চেষ্টা করছি বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে, আর ধীরে ধীরে আমাদের স্কুলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে, যাতে করে ক্লাস 5-এর পর বাচ্চারা যখন অন্য স্কুলে যাবে তখন যাতে গর্ব করে বলতে পারে যে আমরা পারুলিয়া শিশু ভারতী একাডেমি থেকে এসেছি। আপনাদের নিজেদেরও তখন প্রাউড ফিল হবে। এবং আমাদের স্কুল থেকে বরাবর আমাদের স্কুল থেকে যারা ক্লাস 5 করে বেরিয়ে যায় তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই হাই স্কুলে 1 থেকে 10 র্যাঙ্কের মধ্যে থাকে। এটা আমাদের কাছে একটা ভীষণ গর্বের বিষয়। আপনার সাথে এতক্ষণ কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার এতক্ষণ মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলবো, এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগলো আপনার সাথে এতক্ষণ সময় কাটিয়ে।
আবার আশা করি আগামী কোনো এপিসোডে আপনার সাথে আমাদের আবার সাক্ষাৎ হবে। আর আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন বা যারা আমাদের চ্যানেলটির সাথে জড়িত রয়েছেন, ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, একটা করে ফলো, লাইক, শেয়ার, ভিডিওটি ভালো লাগলে। আর ফেসবুক চ্যানেলটাতে অবশ্যই কিন্তু ফলো করতে আর লাইক করতে কেউ ভুলবেন না। এতে কি না আমরা আরো আগ্রহী পেয়ে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার ম্যাডাম।